কল্পনা করুন আপনি আপনার ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। আপনি ভাবছেন আপনি বিপ্লব করছেন, আপনি হিরো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার অজান্তেই পেছন থেকে কেউ আপনার কাঁধে বন্দুক রেখে অন্য কাউকে নিশানা করাচ্ছে না তো? আপনি কি সত্যিই আন্দোলনকারী, নাকি কোনো এক অদৃশ্য শক্তির হাতের দাবার গুটি? নমস্কার, আজ আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করতে চলেছি যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। দিল্লির যন্তর মন্তরে সদ্য গজিয়ে ওঠা ককরোচ জনতা পার্টির যে আন্দোলন আমরা দেখলাম, তা কি শুধুই নিট পেপারে লিকের বিরুদ্ধে জেনজি স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি এর শিকড় লুকিয়ে আছে আন্তর্জাতিক জিওপলিটিক্স আর ডিপ স্টেটের এক ভয়ঙ্কর চক্রান্তের গভীরে? আজকের এই ভিডিওতে কোনো পলিটিক্যাল কারেক্টনেস থাকবে না, শুধু ফ্যাক্টস আর লজিক থাকবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে যে কোনো আন্দোলনকে আপনি আর আগের মতো সাধারণ চোখে দেখতে পারবেন না। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটা টার্ম বুঝতে হবে, ডিপ স্টেট। পলিটিক্সের ভাষায় স্টেট মানে একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের সরকার, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে আমরা সবাই চিনি, কিন্তু এর বাইরেও একটা দেশ থাকে, একটা অদৃশ্য শক্তি। এর পর্দার আড়ালে বসে গোটা সিস্টেমের কলকাঠি নাড়া হয়। ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন এরা হলেন শুধু ক্যামেরার সামনের মুখ, কিন্তু এদেরকে দিয়ে কে কথা বলায়, কারা এদের পলিসি ঠিক করে? উত্তরটা হলো ডিপ স্টেট। এরা কোনো দেশের সাধারণ নাগরিক নয়, এদের মধ্যে থাকে সেই দেশের সবথেকে বড় বিলিয়নিয়ার বিজনেসম্যান, রিটায়ার্ড টপ লেভেল ইন্টেলিজেন্স অফিসার, সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল এবং কোর ইনফ্লুয়েন্সাররা। মনে রাখবেন, ডিপ স্টেট যে শুধু আমেরিকার আছে তা নয়, ইউকেরও ডিপ স্টেট আছে। আর তাদের ডিপ স্টেট তাদের দেশের জন্য ভালো, কিন্তু বাকি পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আমেরিকার ডিপ স্টেট এতটা কুখ্যাত কারণ তারা সারা পৃথিবীতে খুল্লাম খোল্লা অপারেশন চালায়। আর এদেরই একজন এক্সপোজ হওয়া পিলার হলেন জর্জ সোরেস। কিন্তু ভাববেন না সোরেস একা, সোরেসের চেয়েও হাজার গুণ শক্তিশালী লোক পর্দার আড়ালে বসে আছে, যাদের নাম আপনি কোনোদিন শুনতেও পাবেন না। একটু ফ্ল্যাশব্যাক করি, আজ থেকে 20-25 বছর আগে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, আমেরিকার ডিপ স্টেট তখন বুঝে গেছিল যে পরবর্তী গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে আসছে চীন। আমেরিকা তখনই ছক কষে ফেলেছিল যে 20 থেকে 30 বছর পর যখন চীন আমাদের টক্কর দিতে আসবে, তখন ওদের কিভাবে আটকাতে হবে। এর জন্য ডোনাল্ড ট্রাম্প বা বাইডেনের জন্য অপেক্ষা করার দরকার নেই। ডিপ স্টেট সরকার পরিবর্তনের তোয়াক্কা করে না। তারা তখন থেকেই ইন্দো প্যাসিফিক রিজিয়ন অর্থাৎ বঙ্গোপসাগর, ভারত, মায়ানমার, বাংলাদেশে একটা একটা করে দাবার গুটি সাজাতে শুরু করে। অপারেশন এনজিও এবং ফান্ডিংয়ের গোলক ধাঁধা। অর্থাৎ ধরে নিন আমেরিকাকে চীনকে আটকাতে হবে, কিন্তু চীনে তো আর চাইলেই আন্দোলন করা যায় না। চীন সরকার তাহলে ওই আন্দোলনকারীদের মুখ ভেঙে দেবে। তখন আমেরিকা কি করবে? সরাসরি কি চীনের কোনো এনজিওকে আমেরিকা ফান্ডিং করবে? পাগল নাকি? চীন সাথে সাথে ওটা ধরে ফেলবে। এখানেই গেমে এন্ট্রি নেয় ডিপ স্টেট। জর্জ সোরস আমেরিকায় খুলবেন সোরস ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন চীনে গিয়ে একটা সাব ব্রাঞ্চ খুলবে। সেই ব্রাঞ্চ আবার চীনের লোকাল একটি এক্স নামক এনজিওকে টাকা দেবে, আর সেই এক্স এনজিও ফান্ডিং করবে ওয়াই নামক একটি বস্তির লোকাল এনজিওকে। আমেরিকার সরকারের সাথে এই ওয়াই এনজিওর কানেকশন খুঁজে বের করা কিন্তু ইম্পসিবল। এই ওয়াই এনজিও টানা 20 বছর ধরে বস্তিতে বস্তিতে গিয়ে সমাজসেবা করবে, বাচ্চাদের পড়াবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাবে। 20 বছর তারা এই এলাকার মানুষদের কাছে ভগবান হয়ে উঠবে। এরপর 20 বছর পরে চীনের সরকার যখন দেশের উন্নতির জন্য, লজিস্টিক্সের জন্য ওই বস্তির ওপর দিয়ে একটা ইম্পর্টেন্ট রাস্তা বা বুলেট ট্রেনের ট্র্যাক বানাতে আসবে, তখন শুরু হবে আসল খেলা। যেই বুলডোজার আসবে, এই অত্যন্ত ভালো এনজিওর কর্মীরা রাতারাতি এই 20 বছরের ব্রেন ওয়াশড সাধারণ মানুষকে খেপিয়ে বুলডোজারের সামনে শুইয়ে দেবে। ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবর হবে চীন সরকার গরিবদের উচ্ছেদ করছে। বিরোধী দলের নেতারা চলে আসবে, দেশের মধ্যে একটা বিশাল ক্যাওস তৈরি হবে। সরকার চাপে পড়ে প্রজেক্ট ক্যান্সেল করতে বা 2 বছর পিছিয়ে দিতে বাধ্য হবে। আর আমেরিকার ডিপ স্টেটের টার্গেট ওটাই ছিল। চীনের বুলেট ট্রেন 2 বছর পিছিয়ে দেওয়া মানে আমেরিকার অর্থনীতিতে 2 বছর এক্সট্রা সময় পেয়ে যাওয়া। শুধু এনজিও নয়, এরা লোকও কেনে। ধরুন কোনো দেশে 20 থেকে 22 বছরের একটা বুদ্ধিমান ছেলেকে এরা স্পট করলো। প্রথমে আমেরিকার বড় কোনো জার্নালে তারা একটা সাধারণ প্রবন্ধ ছাপিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। 2 বছর পর তাকে কেমব্রিজে ভাষণ দেওয়ার জন্য ডাকা হবে। দেশের মানুষের কাছে ছেলেটার রেসপেক্ট বেড়ে যাবে। এরপর নেদারল্যান্ডস থেকে তাকে একটা স্পেশাল ইউথ আইকন অ্যাওয়ার্ড দিতে হবে। তারপর ভারতের কোনো ডিপ স্টেট চালিত এনজিও তাকে মাসে 1 লাখ টাকার অ্যাডভাইজার বানিয়ে দেবে। ছেলেটার লাইফ সেট। 25 বছর পর যখন আমেরিকার দরকার পড়বে ওই দেশে,
স্টুডেন্টদের উস্কে দেওয়ার, তখন এই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত লোকটাকে মাঠে নামানো হবে। সে এসে উস্কানি দেবে আর স্টুডেন্টরা ভাববে আরে উনি তো কেমব্রিজে ভাষণ দিয়েছেন, উনি তো ঠিকই বলবেন। এভাবে গোটা ডিপ স্টেট নেটওয়ার্ক জালের মতো কাজ করে। একটু ভাবুন তো, আমাদের চারপাশেও কি এমন কোনো অত্যন্ত ভালো মানুষ বা এনজিও বা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত নেতা দেখেন যারা দেশের ন্যাশনাল প্রজেক্টের সময় হঠাৎ করে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে? তাদের ফান্ডিং কোথা থেকে আসে, তাদের এত আওয়ার্ড কে দেয়, কখনো ভেবেছেন কি? এই প্যাটার্নটা কি চেনা চেনা লাগছে? কমেন্টে জানান আপনি এমন কাদের চেনেন। ডিপ স্টেটের সব থেকে বড় হাতিয়ার এখন কারা জানেন কি? জেন জি, অর্থাৎ 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্ম নিয়েছে, বয়স 14 থেকে 29-এর কোঠায়। সুকান্ত ভট্টাচার্যের সেই 18 বছর বয়স কবিতার কথা মনে আছে কি? এই বয়সে রক্ত গরম থাকে, হরমোন কাজ করে লজিকের চেয়ে, অ্যাড্রিনালিন হ্রাস বেশি থাকে। এদের এনার্জিকে যদি সঠিক পথে চালনা করা যায়, এরা দেশ গড়তে পারে, যেমন ক্ষুদিরাম বসু। আর যদি এই এনার্জিকে হাইজ্যাক করা যায়, তাহলে এরা দেশ ধ্বংস করে দিতেও পারে। নেপালে নিজেদের ট্যাক্সের টাকায় বানানো সংসদ ভবন জেনজি আগুন লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশেও আমরা দেখেছি জেনজিকে কিভাবে আবেগের বশে রাস্তায় নামানো হলো, আর দিন শেষে ফায়দা তুলল পলিটিশিয়ানরা। ডিপ স্টেট এটাই চায়। ডেমোক্রেটিক উপায়ে একটা দেশের সরকার ফেলতে অনেক সময় লাগে, তার থেকে শর্টকাট হলো জেনজিকে খেপিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া। কিন্তু দাঁড়ান, ডিপ স্টেট চাইলে কি যে কোনো দেশে ঢুকে আগুন লাগাতে পারে? না, এর জন্য তাদের লাগে একটা ফ্রন্ট লাইন বা সিস্টেমের লুপ হোল। আর আমাদের দেশে সেই ফ্রন্ট লাইনটা কে তৈরি করে দিল? খোদ আমাদের সিস্টেম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইউজিতে যা হলো তা আমাদের দেশের জন্য একটা চরম লজ্জা। 3রা মে পরীক্ষা হলো আর পেপার লিক হয়ে গেল। সরকার কি করলো? পরীক্ষা ক্যান্সেল করলো। বাহ, খুব ভালো কাজ। কিন্তু আসল সত্যিটা কতটা ভয়ঙ্কর জানেন? আমাদের এয়ারফোর্স, যাদের কাজ পাকিস্তান বা চীনকে টক্কর দেওয়া, তাদেরকে ব্যবহার করতে হচ্ছে নিটের পরীক্ষার পেপার সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার জন্য। একটা সমাজ হিসেবে আর কতটা নিচে নেমে গেছি আমরা ভাবুন। আকাঙ্ক্ষা চতুর্বেদীর কথা মনে আছে কি? মধ্যপ্রদেশের 18 বছরের সেই ফুটফুটে মেয়েটা যে সুইসাইড নোটে লিখে গেছে, আমার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সাহস নেই। এই মৃত্যুর দায় কে নেবে? সিস্টেম নেবে না? সরকার এখন সিবিআই তদন্ত করছে, অ্যান্টি পেপার লিক আইন আনছে, কিন্তু মানুষের ধৈর্যের একটা বাঁধ আছে। স্টুডেন্টদের মনে চরম ফ্রাস্ট্রেশন, আর ঠিক এই ফ্রাস্ট্রেশন, এই ফ্রন্ট লাইনটাকেই টার্গেট করলো ডিপ স্টেট। এবার আসি ক্লাইম্যাক্সে। স্টুডেন্টসদের এই জেনুইন ক্ষোভকে হাতিয়ার করে যন্তর মন্তর মঞ্চ গড়ল ককরোচ জনতা পার্টি। কিন্তু স্টেজে কারা? ঐশী ঘোষ অর্থাৎ সিপিআইএম নেত্রী, সৌরভ দাস অর্থাৎ সিজেপির স্পোকস পারসন। ইনি সোশ্যাল মিডিয়ায় কার সাথে ছবি দেন জানেন? দিল্লির দাঙ্গার মাস্টার মাইন্ড উমর খালিদের সাথে। লেখেন ম্যাড রেসপেক্ট ফর হিম। মহুয়া মৈত্র, ইনিও টুইট করে এই সিজিপিতে জয়েন করবার ইচ্ছা প্রকাশ করেন এবং সিজিপিকে তাদের গণতন্ত্রের ফাইটার বলে ওয়েলকামও জানান। মহুয়া মৈত্র গণতন্ত্রের ফাইটার? যে রাজ্যে সাদা খাতায় চাকরি চুরি হয়, যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে কাঁদে, সেই রাজ্যের শাসক দলের নেত্রীকে এরা ফাইটার বলছে? আসল প্রশ্নটা এখানেই। এই আন্দোলনটা কি নিট পরীক্ষার্থীদের ন্যায়ের জন্য ছিল? যন্তর মন্তরে কালকে কি স্লোগান উঠছিল জানেন কি? হাম লেকে রহেঙ্গে আজাদি। আরে ভাই, স্বাধীন দেশে কিসের আজাদি চাইছো তুমি? পেপার লিক কাণ্ডের সাথে আরএসএস মুর্দাবাদ বা কাশ্মীর মাঙ্গে আজাদির কি সম্পর্ক? এরা স্টুডেন্টসদের ডাকছে ন্যায়ের নামে, আর সেখানে গিয়ে নিজেদের প্রোপাগান্ডা গেলাচ্ছে। এদের কোনো ভিশন নেই, এদের কোনো মডেল নেই। এদের একটাই লক্ষ্য ক্যাওস তৈরি করা। পুলিশের দিকে দুটো ইট ছোড়া, পুলিশ লাঠিচার্জ করুক, কয়েকটা বাচ্চার মাথা ফাটুক, আর গোটা দেশের আগুন জ্বলে উঠুক। এটাই হলো ডিপ স্টেটের ক্লাসিক ব্লুপ্রিন্ট। তাহলে আমরা কি সরকারের ভুল নিয়ে প্রশ্ন করব না? 100 বার করব, 1000 বার করব। সরকারের ভুল ধরা আমাদের দায়িত্ব, কিন্তু ফুটেজ খাওয়ার জন্য ফেসবুকে বিপ্লবী সাজা আর ক্যাওস তৈরি করাটা কোনো সমাধান নয়। আমাদের হতে হবে রামায়ণের সেই কাঠবিড়ালির মতো, যে নিজের সাধ্যমতো পজিটিভ ইন্টেনশন নিয়ে দেশের উন্নতির জন্য কাজ করছিল। আপনার রাস্তার সমস্যা? মেল করুন, অ্যাপে কমপ্লেন জানান, সিস্টেমে ভুল থাকলে লিগ্যাল এবং সঠিক উপায়ে প্রতিবাদ করুন। কিন্তু দয়া করে নিজের আবেগ আর ফ্রাস্ট্রেশনকে কোনো উমর খালিদের ফ্যানবয় বা ডিপ স্টেটের স্লিপার সেলদের হাতে হাইজ্যাক হতে দেবেন না। কারণ দিন শেষে দেশটা আপনার, একে গড়বার দায়িত্বও আপনার, আর ধ্বংসের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আজকের এই বিশ্লেষণ দেখবার পরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন নিয়ে আপনার কি মতামত? এটা কি সত্যিই জেনজি স্টুডেন্টসদের আন্দোলন, নাকি ডিপ স্টেটের ছক? কমেন্ট বক্সে ঝড় তুলুন। আর হ্যাঁ, সত্যিকে সামনে আনতে গেলে অনেক সময় একা লড়তেও হয়। আমি এরকম আরও ভিডিও বানিয়ে যাব। আপনাদের ভালো লাগলে সাথে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন প্রত্যেকে।